নমস্কার সকলকে। পলিটিক্সের ইউটিউব চ্যানেলে সবাইকে একবার স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় সেমিস্টারের কিছু পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের সাজেশন ভিত্তিক আলোচনা। মূলত 2026 সালে যে সেকেন্ড সেমের যে পরীক্ষা হতে চলেছে, ভিএসজি পেপার 2 এর হিউম্যান রাইটসের ওপরে 10 মার্কসের কিছু প্রশ্নের আলোচনা। এখানে আজকে শুধুমাত্র 10 মার্কসের প্রশ্ন ভিত্তিক কিছু আলোচনা হবে, কিন্তু পরের ভিডিওতে আবার আমরা 5 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক যে কি ধরনের প্রশ্ন ভিএসি পেপারে আমাদের হিউম্যান রাইটসের উপর আসতে পারে এবং সেটার জন্য কি ধরনের উত্তর আমাদেরকে লিখতে হবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, মানবাধিকারের সংজ্ঞা দাও। বিশ্বজুড়ে মানবাধিকারের বিবর্তন ও বিকাশের ইতিহাস বিস্তারিতভাবে আলোচনা করুন। এই প্রশ্নের উত্তরের শুরুতেই মানবাধিকারের সার্বজনীন ও অবিচ্ছেদ্য চরিত্রের একটা স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। এরপর বিবর্তনের অংশে প্রাচীন ব্যাবিলনের যে হাম্বুরাবির আইন, ইংল্যান্ডের ম্যাগনা কার্টা, আমেরিকার স্বাধীনতা ও ফরাসি বিপ্লব হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইউডিএইচআর এর পর্যন্ত ইতিহাসটাকে ধারাবাহিকভাবে সাজানো আছে। এর পাশাপাশি ক্যারেল ভাসেকের যে 3টে প্রজন্ম এবং একবিংশ শতাব্দীর চতুর্থ প্রজন্মের ডিজিটাল অধিকারের কথাও কিন্তু এই উত্তরে কিন্তু উল্লেখ করা রয়েছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট খুবই, সেটা হচ্ছে এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে এলে কিরকম ভাবে আসতে পারে। প্রথমত আসতে পারে মানবাধিকারের বিভিন্ন প্রজন্ম বা 3 জেনারেশন অফ হিউম্যান রাইটস নিয়ে আলোচনা করো, অথবা আসতে পারে আধুনিক মানবাধিকারের বিকাশে ইউডিএইচআর বা আন্তর্জাতিক সনদের ভূমিকা কি। কিভাবে উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলোর? যদি শুধু প্রজন্ম নিয়ে প্রশ্ন আসে, তবে এই নোটের ভূমিকা অংশটি লিখে সরাসরি ক্যারেল ভাসেকের যে প্রজন্মের যে অংশটা রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তার সাথে চতুর্থ প্রজন্মের পয়েন্টগুলোকে বিস্তারিতভাবে লিখলেই হবে। আর যদি ঐতিহাসিক বিবর্তনের মাইল ফলক চাই, তবে সেক্ষেত্রে ম্যাগনা কার্টা, ফরাসি বিপ্লব এবং ইউডিএইচআর এর অংশগুলোতে বেশি জোর দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন অর্থাৎ এনএইচআরসির গঠন, ক্ষমতা, কার্যাবলী এবং সীমাবদ্ধতাগুলি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরে 1993 সালের আইন অনুযায়ী এনএইচআরসির প্রতিষ্ঠা, এর সদস্য, চেয়ারপারসন বাছাই কমিটি, সিভিল কোর্টের সমতুল্য ক্ষমতা এবং সুমোটো তদন্তের বিষয়গুলো পরপর সাজানো রয়েছে। শেষে এনএইচআরসির সীমাবদ্ধতা উল্লেখ করে কেন এটিকে দ্বাধীন বাঘ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে সেটাও কিন্তু বর্ণনা করা হয়েছে। এখান থেকে প্রশ্ন যদি ঘুরিয়ে আছে, তাহলে সেটি কিরকম হতে পারে? আসতে পারে, জাতীয় মানবাধিকার কমিশন কি সত্যিই একটি দাঁতহীন বাঘ বা টুথলেস টাইগার? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অথবা বলতে পারে, ভারতের মানবাধিকার সুরক্ষায় এনএইচআরসির ক্ষমতা ও সীমাবদ্ধতা আলোচনা করো। কিভাবে উত্তর লিখতে হবে? প্রশ্ন যদি মূল্যায়নধর্মী বা দাঁতহীন বাঘের যে প্রশ্নটি সেটি যদি হয়, তবে গঠন ও কার্যাবলী সংক্ষেপে লিখে নোটের সীমাবদ্ধতা অর্থাৎ সুপারিশ বাধ্যতামূলক না হওয়া, নিজস্ব বলবৎকরণ ক্ষমতার অভাব, 1 বছরের সময়সীমা এবং সমালোচনামূলক মূল্যায়ন অংশটিকে বড় করে উপস্থাপন করতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটি দেয়া যাবে। 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন হলো, ভারতে শিশু শ্রমের কারণ এবং তার প্রতিরোধে গৃহীত আইনি ব্যবস্থাগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরে কারণ হিসেবে পারিবারিক দারিদ্র্য, শিক্ষার অভাব, সস্তা শ্রমের চাহিদা সুন্দর পয়েন্ট আকারে রয়েছে। আইনি সুরক্ষার মধ্যে সংবিধানের 24 নং অনুচ্ছেদ, 2016 সালে সংশোধিত শিশু শ্রম আইন এবং শিক্ষার অধিকার আইন বা আরটিআই 2009 স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে যদি প্রশ্ন ঘুরিয়ে আসে, তাহলে কিরকম হতে পারে? বলতে পারে, শিশু অধিকার সুরক্ষায় সাংবিধানিক ও আইনি পদক্ষেপগুলি আলোচনা করুন। অথবা বলতে পারে, ভারতে শিশু শ্রম রোধে প্রধান চ্যালেঞ্জগুলি কি কি। কিভাবে উত্তর লিখতে হবে?
এক্ষেত্রে প্রশ্ন ঘুরিয়ে এলে উত্তর এভাবে লিখতে হবে, শিশু অধিকার সুরক্ষার যে সাধারণ প্রশ্ন সেটা যদি আসে, তাহলে এই নোটের আইনি যে কাঠামো রয়েছে তার সাথে আরটিই আইনের পয়েন্টগুলোকে হাইলাইট করে লিখতে হবে। চ্যালেঞ্জ যদি চাই তাহলে নোটের কারণ এবং মূল্যায়ন অংশকে ভিত্তি করে উত্তরটি লিখতে হবে। চলো চলে যাওয়া যাক 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন কি, প্রবীণ নাগরিকদের অধিকার রক্ষায় ভারতের আইনি ও সাংবিধানিক ব্যবস্থাগুলি উল্লেখ করো। এর উত্তর কিভাবে লিখতে হবে? এখানে সংবিধানের 41 নং অনুচ্ছেদ বা ডিপিএসপি, মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 এবং জাতীয় প্রবীণ নীতির সমস্ত কল্যাণমূলক দিক সুন্দরভাবে গুছিয়ে উত্তরটি লেখা হয়েছে। যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে কি রকম হতে পারে? বলতে পারে ভারতের প্রবীণ নাগরিকরা বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এর আইনি সমাধান কি। অথবা বলতে পারে 2007 সালে প্রবীণ পিতামাতা ভরণ পোষণ আইনের গুরুত্ব আলোচনা করো। উত্তরটি তখন এইভাবে লিখতে হবে, যদি নির্দিষ্ট করে 2007 সালের আইনটি চাই তবে এই নোট থেকে ট্রাইব্যুনাল গঠনের অংশ, সম্পত্তি পুনরুদ্ধার এবং ভরণ পোষণের বাধ্যবাধকতার অংশটি আলাদা উপশিরোনাম দিয়ে বিস্তারিতভাবে লিখতে হবে। ঠিক আছে, এরপর চলে যাই আমরা 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে কি রয়েছে, মানবাধিকার রক্ষা, সচেতনতা এবং প্রচারে সুশীল সমাজের বা সিভিল সোসাইটির ভূমিকা ব্যাখ্যা করো। এর উত্তরে লেখা আছে, সিভিল সোসাইটির নজরদারি, আইনি সহায়তা, জনসচেতনতা বৃদ্ধি এবং আরটিআই বা পক্সো আইন তৈরিতে সুশীল সমাজের ভূমিকাকে পরপর সাজানো হয়েছে। সাথে কিছু সমালোচনামূলক বা তহবিলের অপব্যবহার, এফসিআরএ ইত্যাদি তুলে ধরা হয়েছে, যা আমাদের উত্তরটার গুণগত মানটাকে বাড়াবে। যদি এক্ষেত্রে প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে কি ধরনের প্রশ্ন হবে? প্রশ্ন হতে পারে মানবাধিকার সুরক্ষায় বেসরকারি সংস্থা বা এনজিওগুলির ভূমিকা এবং সীমাবদ্ধতা লেখো। সেক্ষেত্রে উত্তরটি কেমন হবে? সুশীল সমাজ বা এনজিও যে নামেই প্রশ্ন আসুক, এই একই উত্তর ব্যবহার কিন্তু হবে। নজরদারি ও জনমত গঠনের পয়েন্টগুলো যদি এক্ষেত্রে বিস্তারিতভাবে আমরা লিখি তাহলে আমরা ফুল মার্কস কিন্তু পেতে পারি। এরপর 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, ভারতে মানবাধিকার লঙ্ঘনের প্রধান কারণগুলি কি কি এবং এর প্রতিকারের উপায়গুলি উল্লেখ করো। প্রশ্ন 6 এর কারণ এবং সাধারণ প্রতিকার এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে প্রশ্ন যদি ঘুরিয়ে আসে 6 নম্বর প্রশ্নে আমাদের মানবাধিকার লঙ্ঘনের প্রধান কারণগুলি নিয়ে আছে প্রশ্ন, এবং 7 নম্বর প্রশ্নে আমাদের আছে ভারতে মানবাধিকার লঙ্ঘনের প্রধান ক্ষেত্রগুলি চিহ্নিত করো এবং এই লঙ্ঘন রোধে সাংবিধানিক এবং আইনি প্রতিকারগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। এই দুটো প্রশ্ন খানিকটা মানে উত্তরগুলো প্রায় শ্রেণী, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এই দুটোকে একসঙ্গে আলাদা করে আমরা দিয়েছি। কিন্তু যেহেতু এর উত্তরটা প্রায় সেম, তাই 6 নম্বরে কারণ এবং সাধারণ প্রতিকার এবং 7 নম্বরে পুলিশি হেফাজত, নারী শিশু সহিংসতা, বিচারাধীন বন্দি এবং অনুচ্ছেদ 32 এবং 226-এর রিট প্রতিকার খুব সমৃদ্ধ ভাষায় আলোচনা করা হয়েছে। এই দুটো প্রশ্নের ক্ষেত্রে যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে কিরকম হতে পারে? বলতে পারে ভারতে বিশেষ করে 7 নম্বর যে প্রশ্নটা, সেটাতে প্রশ্ন ঘুরিয়ে এলে এভাবে আসতে পারে, ভারতে মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগ ও সাংবিধানিক রিটের ভূমিকা আলোচনা করো। অথবা ভারতে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের প্রধান ক্ষেত্রগুলো আলোচনা করো। তাহলে সেক্ষেত্রে উত্তর লিখতে হবে এভাবে, যদি শুধুমাত্র বিচার বিভাগ বা প্রতিকার নিয়ে প্রশ্ন আসে তবে প্রশ্ন 7-এর অনুচ্ছেদ 32 এবং 226, পিল এবং আইনি সহায়তা আইন এর পয়েন্টগুলোকে জুড়ে বড় একটা উত্তর তৈরি করে নিতে হবে। তাহলেই আমরা প্রশ্ন যদি অল্টারনেটিভলি আসে তাহলে সেটার উত্তর আমরা করতে পারবো। এর পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে মানবাধিকারের সংজ্ঞা দাও এবং এর মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। বর্তমান বিশ্বে ইউডিএইচআর এর প্রাসঙ্গিকতা মূল্যায়ন করো। এটা ভেঙে ভেঙে আসতে পারে 10 মার্কসের কোশ্চেন। উত্তরটি কিভাবে লিখতে হবে? মানবাধিকারের 8টি প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ সার্বজনীনতা, অবিচ্ছেদ্যতা, অবিভাজ্যতা, গতিশীলতা ইত্যাদিকে টু দি পয়েন্টে কিন্তু উত্তরে লেখা আছে।
এবং শেষে আন্তর্জাতিক দ্বন্দ্ব এবং জলবায়ু সংকটের প্রেক্ষিতে 1948 সালের ইউডিএইচআর এর যে প্রাসঙ্গিকতা সেটাকে যুক্ত করা হয়েছে। যদি প্রশ্ন এক্ষেত্রে ঘুরিয়ে আসে তাহলে কিরকম হতে পারে? বলতে পারে মানবাধিকারের প্রকৃতি এবং বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা বলতে পারে বর্তমান বিশ্বে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের গুরুত্ব লেখো। সেক্ষেত্রে প্রশ্ন যদি ভেঙে 5 বা 3 নম্বরে আসে তবে বৈশিষ্ট্য বা ইউডিএইচআর এর অংশের আলাদা অংশগুলোকে হুবহু লিখে দেওয়া যাবে, তাহলেই কিন্তু আমাদের উত্তরটি সম্পূর্ণ হবে। এর পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্নে রয়েছে 1966 সালের নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির অর্থাৎ আইসিসিপিআর এর মূল বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। উত্তরটি কিভাবে এখানে লেখা আছে? আইসিসিপিআর এর যে ধারা, সেই ধারা অনুযায়ী জীবনের অধিকার, নির্যাতন থেকে মুক্তি, ন্যায্য বিচার, বাক স্বাধীনতা এবং হিউম্যান রাইটস কমিটির ভূমিকাকে বিশ্লেষণ করা হয়েছে। এক্ষেত্রে যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে কি রকম হতে পারে? প্রশ্ন ঘুরিয়ে এলে বলতে পারে পৌর এবং রাজনৈতিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইনি চুক্তি হিসেবে আইসিসিপিআর এর তাৎপর্য কি, সেটাকে কিভাবে লিখতে হবে। পয়েন্টগুলোতে থাকা দেখো অনুচ্ছেদের যে নম্বরগুলো সেগুলো সঠিকভাবে উল্লেখ করে মূল অধিকারগুলোকে লিখলে পুরো নম্বর পাওয়া কিন্তু এক্ষেত্রে সহজ হবে। অর্থাৎ পয়েন্ট করে অনুচ্ছেদ নাম সহ কিন্তু উত্তরগুলো আমাদেরকে লিখতে হবে। এরপর 10 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকারগুলি কিভাবে নাগরিকদের মানবাধিকার সুনিশ্চিত করে তা ব্যাখ্যা করো। উত্তরটি এভাবে লেখা আছে যে সংবিধানের পার্ট 3 সাম্যের অধিকার অর্থাৎ 14 থেকে 18, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 থেকে শুরু করে অনুচ্ছেদ 32 এবং অনুচ্ছেদ 21-এর বিচার বিভাগীয় সম্প্রসারণ খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। এক্ষেত্রে যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে কিরকম হতে পারে? বলতে পারে মৌলিক অধিকার এবং মানব অধিকারের মধ্যে সম্পর্কটি আলোচনা করো, অথবা আসতে পারে অনুচ্ছেদ 21 কিভাবে ভারতের মানবাধিকারের পরিধিকে বাড়িয়েছে। সেক্ষেত্রে আমাদের উত্তর লিখতে হবে সম্পর্ক ভিত্তিক যদি প্রশ্ন আসে তাহলে এই নোটের মূল্যায়ন অংশ সেখানে আন্তর্জাতিক নৈতিক অধিকার কিভাবে সংবিধানে এসে জাস্টিফায়েবল বা বলবৎযোগ্য আইনি অধিকার হয়েছে তা স্পষ্ট করে কিন্তু তুলে ধরতে হবে, তাহলেই কিন্তু আমরা উত্তরটা ঠিকভাবে দিতে পারবো। তাহলে এই ছিল আমাদের বিএসসি 2 পেপারের অর্থাৎ হিউম্যান রাইটস পেপারের 10 নম্বরের যে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের আলোচনা। এরপরে আমরা 5 মার্কসের জন্য আরেকটি ভিডিও আপলোড করব যেটাতে 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা থাকবে। তোমরা যারা এটা থেকে এই ভিডিও থেকে নোটস করছিলে, যাদের অসুবিধা হচ্ছে তারা প্রথমে একবার ভিডিওটি দেখে নাও পুরোটি, এবং পরে সেটি নোটস করতে পারো, অথবা তোমরা যদি এটা থেকে নোটস করতে চাও তাহলে তোমরা ভিডিওটি পজ করে কিন্তু নোটসগুলো তোমরা করে নিতে পারো। এছাড়াও আমরা কিন্তু আমাদের যে ডেসক্রিপশন বক্স সেখানে আমাদের ইমেল আইডি দিচ্ছি, সেই ইমেল আইডিতে তোমরা তোমাদের যদি কোনো অসুবিধা হয় সেই অসুবিধা সম্পর্কে বা তোমরা কোনো বিষয়ে যদি নোটস পেতে চাও সে সম্পর্কে আমাদেরকে মেল করলে আমরা কিন্তু সেটি নিয়ে আলোচনা করব। আমাদের ওয়েবসাইটে অলরেডি politipolitics.in যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু 2 মার্কসের তোমাদের কোশ্চেন উত্তর কিন্তু আপলোড করা আছে। আর আমরা 10 মার্কসের এবং 5 মার্কসের যে কোশ্চেন সেই কোশ্চেন কিন্তু আমাদের ওয়েবসাইটেই আপলোড করব, তাই তোমরা ওয়েবসাইটটাকে ফলো করো। আর ওয়েবসাইটে 2 মার্কসের কোশ্চেনের অ্যান্সার খুঁজে পেতে কিন্তু ওয়েবসাইটে উপরে যে সার্চ বার আছে সেই সার্চ বারে গিয়ে হিউম্যান রাইটস লিখলেই কিন্তু তোমরা হিউম্যান রাইটসের প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।